ওই মহাদেবের পাওয়ার পরে ওর বাচ্চা হয়, বাচ্চাগুলো ছেড়ে দেয়, অনেকে পেয়েছে বাচ্চা, বাবার থেকে অনেকে নিয়েও গেছে। কি বাচ্চা? মহাদেব বাচ্চা ছাড়ে তো এখানে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটা কিরকম? থেকে আমাদের এখানকার সন্ন্যাসীরা 1 মাস ব্রত পালন করেছে। এইসব সন্ন্যাসীরা এই শিব বাবাকে আমরা নয় তার কাটার ভিতর দিয়ে ওপর দিয়ে কেউটো পাঠিয়েছে, অথচ চড়ক গাছ যায়নি। আর এই চড়ক গাছটা সারা বছরই বলতে কচুরিপানাগুলো ওর উপর দিয়ে পার হয়ে গেছে। কচুরিপানা পার হয়ে গেল, চড়ক গাছ ওখানেই রয়েছে। চড়ক গাছ বাউড়ি ছিল, চড়ক গাছ পাটের জাগ পর্যন্ত ভেসে গিয়েছিল ওই তার কাটার উপর দিয়ে। চড়ক গাছ যায়নি। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এখন দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারের একদম কাছে মোস্তাফাপুরে। গত বছর আমি এই ভিডিওটা করেছিলাম। আজকে নীল পুজোর দিনে কীরকম জাঁকজমক হয় এবং কত একটা লৌকিক বা অলৌকিক একটা শক্তি রয়েছে এই নীল পুজোর, এই বুড়ো শিব বলে যাকে এই গ্রামবাসীরা বা শিব ঠাকুরের, সেই অলৌকিক শক্তি আমি আপনাদের আজকে শোনাবো, সেই শক্তির কথা গ্রামবাসীদের মুখেই। এবং যেই পদ্ধতি রয়েছে কিভাবে জলের থেকে মহাদেবকে তুলে নিয়ে আসে। একটা আছে পশ্চিমবঙ্গের জলেশ্বর, জল থেকে ঈশ্বর উঠে আসে, তাই তার নাম জলেশ্বর। আর এখানেও পশ্চিমবঙ্গের এই জায়গাটায় একদম বাগদা থানার অন্তর্গত মোস্তাফাপুরে 1 বছর জলের তলায় রেখে দেয় মহাদেবকে এবং চড়ক গাছকে। প্রতি বছর সেই মহাদেবের যে বড় পাথরের যে মূর্তিটা, সেইখান থেকে ছোট্ট ছোট্ট বাচ্চা বের হয়, আবার সেই বাচ্চাগুলোকেও পাওয়া যায়, কিন্তু মূর্তিটা ওই রকমই থাকে। ছোট থেকে বড় হয় বাচ্চাগুলো, একটা অলৌকিক ব্যাপার। সম্পূর্ণটা দেখতে পাবেন, স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিও। আমি দাঁড়িয়ে রয়েছি এখন এখানে, আর আমার সামনেই রয়েছে সেই মেলা, এবং এই মেলাতেই এখন আমি যাব, প্রবেশ করব। মোস্তাফাপুর যাওয়ার আগে এই জায়গাটা পড়ে আমডোব দাসপাড়া। এই জায়গাটাও বেশ জাগ্রত এবং 108টা শিবলিঙ্গ যেটা তৈরি করা হয়েছে বললাম, কাদা এবং সিমেন্ট দিয়ে সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা, এবং বেশ জাগ্রত জায়গা। এবং এখান থেকে সন্ন্যাসীরা 1 মাস ব্রত পালন করে তারপর চড়ক উদযাপন করেন। সেই 1 মাস ব্লুমা নামের এই শিব সাধিকা বা শাক্ত সাধিকা এখানে সিমেন্ট এবং কাদা দিয়ে 108টি শিব মূর্তি স্থাপন করেছেন বা নির্মাণ করেছেন। এই চড়ক সন্ন্যাসীরা 1 মাস ধরে এই শিব মূর্তির উপরেই জল প্রদান করেন এবং তাদের ভক্তি নিবেদন করেন। আর এরকম খেজুর গাছ দিয়ে ঘর করা হয়েছে, আর ঘরের সামনে এরকম বড় একটা শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। তার সামনে দুটো না, বেশ অনেকগুলো পাথরের শিবলিঙ্গ রয়েছে, অনেক সাইজের। খেজুর পাতা দিয়ে পুরো ঘর করা হয়েছে। এইখানে এই চড়ক অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে মোস্তাফাপুর যাওয়ার আগেই পড়ে, এটাও খুব জাগ্রত জায়গা। তো এখন পুরো ওই মোস্তাফাপুরে উপস্থিত আছি। আর মোস্তাফাপুরের এই যে বুড়ো শিব বলা হয় তো, বা এই যে ভোলেনাথের যে মূর্তিটা এখানে আনা হলো কিভাবে, তার যে কাহিনী এবং কেন এত বেশি জাগ্রত এই ঠাকুরটা, তার কাহিনী আমি এখানকারই একজন স্থানীয় কাকুর কাছে শুনবো। নমস্কার কাকু, আপনার নাম কি? সাধন দাস। আচ্ছা, এই কাহিনীটা বলেন সম্পূর্ণ। কাহিনীটা এখানে আমরা তো জানি না, বহুদিন আগের ঘটনা। হ্যাঁ, এই বাংলাদেশের সব সত্য সন্ধি মাতৃ সুন্দি মাছ সুন্দি মাছ মারতে দিত। তো ওরা যেত মৎস্য সমিতিরা, পাড়ুইরা আর কি, এখানে পাড়ুইরা বসবাস করে। এখানে প্রচুর পাড়ুইরা আছে। আচ্ছা, ওরা যেত মাছ মারতে, সুন্দি মারতে দিত। তো ওনারা ওই খড় বাগান দিয়ে আসতো মেরে নিয়ে।
তো আসতে আসতে দেখে যে ঘরের ভিতরে নড়ছে, তো ওরা তো গুরুত্ব দেয়নি। তো তারপরে ওরা চলে আসলো, চলে আসার পরে তারপরে আবার যখন যায় তো ওদের স্বপ্নে দেখালে, স্বপ্নে দেখিয়ে বলে দেখ আমি এখানে থাকতে পারছি না, বাংলাদেশে কোন বাউরে ছিল, সে বাউর থেকে ও মিয়াদের অত্যাচারে উঠে আসছিল আচ্ছা আচ্ছা, ভোলে বাবা, বলে বাবা। ভোলে বাবাই তাদের স্বপ্ন দেখিয়েছিল। হ্যাঁ, পরে যে স্বপ্নে দেখেছিল তো ওরা দিয়ে তারপর দিন দিয়ে ওরা নিয়ে এসে বাউরে রেখে ওরা সেখান থেকে পুজো আশ্রয় করা শুরু করে দিল। এখন তো মন্দিরে ফন্দিরে করেছে, আগে ওই কলার খোলা ঘর বানিয়ে খেজুরি পাতার ঘর বানিয়ে তাই পুজো টুজো দিত। কতদিন আগের ঘটনা এটা? আমরা ওসবগুলো আমি দেখেছি খুব কম। মানে আপনাদেরও পূর্বপুরুষের সময় হ্যাঁ, ঘটনা, হ্যাঁ, মানে ওসবগুলো- মোটামুটি 100 বছর তো হবেই, হ্যাঁ, 100 বছরের বেশি হয়ে গেছে, 100 বছরের বেশি হবে। বেশি হয়ে গেছে। তা ওই বাউরটা সেখান থেকে পুজো আশ্রয় হয়, আর আস্তে আস্তে বনগাঁ কলকাতা বহু জায়গাতে 1200 থেকে লোক পর্যন্ত আসে, আচ্ছা, মানে একটা জাগ্রত, মানে একটা জিনিস দেখছিলাম অনেকে মানসিক করছে, মানসিক পূর্ণ হলে সেগুলো দানও করছে। হ্যাঁ দানও করছে। এটা অনেক বাইরে বাইরে থেকেও তো হ্যাঁ, আসে। বাইরে থেকে আসে, সব মানুষরা করে, মানুষরা পূর্ণ হয়ে গেলে ওরা সব দান করে দেয়। এটা অনেক কিছু আছে, অনেক পয়সা করে অনেকে দেয়, সেইভাবে এই মেলাটা হয়। আর মেলায় একটা জিনিস শুনেছি, যে দোকানগুলো আসে তাদের সমস্ত জিনিস আরে মেলায় কোনো দোকানদারদের কোনো জিনিস থাকে না, সব বিক্রি হয়ে যায়, সমস্ত জিনিস সমস্ত বিক্রি জিনিস হয়, বিক্রি হয়ে যায়, কিচ্ছু বলে থাকে না। কিছু থাকে না। আচ্ছা। আগে হয়তো চৈত মাসেই শেষ, এখন পয়লা বৈশাখে 1 তারিখ 2 তারিখ পর্যন্ত মেলাটা চলে, এখন এবং অনেক অনুষ্ঠানও হয়। অনেক অনুষ্ঠানও হয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে মহাদেবকে, আর যে ওই গাছটা আছে চড়ক গাছ, হ্যাঁ, এই গাছটাকে জলের মধ্যেই রেখে দেবে। গাছটা এই 2000 সালে বন্যা হইলো, বা গাছটা ছাড়াই থাকে, হ্যাঁ। ওই তার কাটার উপর দিয়ে কেউটো পার হয়ে গেল, অথচ চড়ক তার গাছটা উপর দিয়ে জল গেছিল। হ্যাঁ ওই সময় দেখা যাচ্ছে না, তার কাটার ভিতর দিয়ে ওপর দিয়ে কেউটো পার হয়েছে, অথচ চড়ক গাছ যায়নি। আর এই আচ্ছা। চড়ক গাছটা সারা বছরই কেউটা বলতে কচুরি পানাগুলো ওর উপর দিয়ে পার হয়ে গেছে, কচুরি পানা পার হয়ে গেল, চড়ক গাছ ওখানেই রয়েছে। চড়ক গাছ বাউড়ি ছিল, চড়ক গাছ পাটের জাগ পর্যন্ত ভেসে গিয়েছিল আচ্ছা। ওই তার কাটার উপর দিয়ে, চড়ক গাছ ওখানেই চড়ক রয়েছে। গাছ যায়নি। তাই আর চড়ক- মহাদেবের মূর্তিটাও ওখানেই রয়েছে। মহাদেবের মুখে তো বাউড়েই থাকে, ওরা কোথাও যায় না, উনি কোথাও যান না। কোথাও যায় না, উনি এত বাউড়ে এত বন্যা হয়েছে তাও কোথাও যায় কোথাও যায়নি। চড়ক গাছটা এই শিব তোলার আজকেই আগে প্রথমে সন্ন্যাসীরা চড়ক গাছটা আগেই পাবে, আগে চড়ক গাছ পাবে। আগে চড়ক গাছ ঘাটে চলে আসে, আচ্ছা, এমনি ঘাটে চলে আসে। এমনি ঘাটে চলে আসে, এখন কোথায় আছে কেউ বলতে পারে না, চড়ক গাছ আগেই ঘাটে চলে আসে। আচ্ছা আচ্ছা, এটা অলৌকিক একটা ব্যাপার, এবং হ্যাঁ। মহাদেবের একটা লীলাও বলা যায় এটাকে। হ্যাঁ, মহাদেবের লীলা না হলে তো এইটা চলে। তোর ওই মহাদেবের পাওয়ার পরে ওর বাচ্চা হয়, বাচ্চাগুলো ছেড়ে দেয়, অনেকে পেয়েছে বাচ্চা বাবার থেকে, অনেকে নিয়েও গেছে। কি বাচ্চা? মহাদেব বাচ্চা ছাড়ে তো শিব- এখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা কিরকম? ওই পায়ের নিচেই একটা খাদ আছে, হুম। ওই খাদে আপনি লক্ষ্য করে দেখবেন, ওই খাদের নিচে এটা ছোট ছোট দুটো বাচ্চা, হাত পা সবই আছে, হুম। এইভাবে দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে। আচ্ছা ওগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, বড় যখন হয়ে যায় তখন মহাদেব ওগুলো ছিঁড়ে দেয়, মানে গাছ থেকে ছিঁড়ে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, দেওয়ার পরে অনেকে এখানে বাবারটা অনেকে পেয়ে আবার 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 ওখানে হয়ে আবার যায়। আবার জন্ম আবার 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 মানে হবে, অলৌকিক একটা ব্যাপার কিন্তু এই শিলা হ্যাঁ, সম্পর্কে। আবার আবার তৈরি হবে বাবা, আবার তৈরি হবে, আবার তৈরি হবে, মানে ওইখান থেকে শিলাখণ্ডটা আস্তে আস্তে ওখান থেকে আলাদা হয়ে যাবে। হ্যাঁ আলাদা হয়ে যাবে। আচ্ছা, মহাদেবের যে মূর্তিটা রয়েছে, আমি ঠিক বলছি কিনা বলবেন, মহাদেবের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তির নিচে ছোট ছোট বাচ্চা রয়েছে, হ্যাঁ। বাচ্চার আকৃতি রয়েছে, দুহাত তোলা, সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, বড় হয়ে সেগুলো সেই শিলা থেকে, মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায়। মানে এখানে সব মানুষ মনে করেন বা ভক্তরা মনে করেন মহাদেব তাদের ছেড়ে দিয়েছে, সেই বাচ্চা অনেকে পায়, পেয়ে কি করে ওগুলো পুজো, ওর বাড়িতে যাচ্ছে নিয়ে গিয়ে পুজো রাস্তা বাড়িতে নিয়ে গিয়ে পুজো করে। পুজো করে। আবার ওইটা যদি শিলা রেখে দেওয়া হয়, আবার 1 বছর পর ওই শিলার নিচে ওরকম ছোট ছোট হ্যাঁ, ছোট ছোট বাচ্চা দেখা যায়। বাচ্চা দেখা যায়, তো বিশাল অলৌকিক একটা ব্যাপার। বিশাল অলৌকিক ব্যাপার এইখানে, বিশাল ব্যাপার। আর এই শিব ঠাকুর উনি যে যা মানব করে কারোর বেফল হয় না, সবারই ঠাকুর মুক্তি দেয়, সবাইকেই মুক্তি দেয়। সবাইকে মুক্তি দেয়। এটা একটা খুব জাগ্রত, এবং জাগ্রত আপনার শুধু এখানে না, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গার লোক কিন্তু এই বিষয়টা দেখেছে, হুম, দেখে তারাও বেশ আগ্রহ প্রকাশ করেছে এখানে আসার জন্য। হুম, এ খুব জাগ্রত, বহুদিন ধরে হয়ে যাচ্ছে, আমরাও তো জানি না কবে থেকে হচ্ছে মেলা, বহুদিন আচ্ছা, থেকে, বহুদিন ধরে বহুদিন হয়েছে। ধরে এই চৈত মাসে পরম্পরা এরকম চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আচ্ছা, তো অনেক তথ্য জানলাম এখানে কাকুর কাছ থেকে, এবং কাকুকে অসংখ্য ধন্যবাদ জানি এই তথ্যগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, এবার মেলার দিকে এগোই তাহলে। আচ্ছা।
আজকে নীলপুজো এখন চলে এসেছি মোস্তাফাপুর শিব মন্দিরে, যেটা খুবই জাগ্রত এবং আশেপাশের প্রায় 10-12টা গ্রামের মধ্যে এটা প্রচলিত, খুবই জাগ্রত অ্যানাউন্স হচ্ছে। আর মন্দিরের পাশে চলে এসেছে 1000 টাকা দান করেছে। থেকে আমাদের এখানকার সন্ন্যাসীরা 1 মাস ব্রত পালন করেছে। এইসব সন্ন্যাসীরা এই শিব বাবাকে আমাদের জলে আছে, এই জলের থেকে এই সন্ন্যাসীরা কিভাবে শেয়াল খাটতে কাটে সেই শিব বাবাকে জলের থেকে তুলে নিয়ে আসবে। যারা দূর থেকে এসেছেন আপনারা শিব বাবাকে জলের থেকে তুলে আনার সেই আকর্ষণ জিনিসটা দেখার জন্য যারা দূর থেকে এসেছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই চলে আসুন এই শিব মন্দিরে। আমরা কিছুক্ষণ বাদে সেই শিব বাবাকে তুলতে যাব। থাকি যাইবে, তোমাকে কিন্তু বারবার টাকা হচ্ছে, তুমি যত শীঘ্র পারো শিব মন্দিরে চলে আসবে। আপনি যাইবে, তুমি যেখানে থাকে না কেন যত শীঘ্র পারো শিব মন্দিরে চলে আসবে। এই মেলায় যতগুলি দোকান বসেছে, এই মেলা চলবে 3 দিন। নীল পুজো, চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের দিন। এই 3 দিনের মধ্যে মেলার সমস্ত দোকানের সমস্ত জিনিসপত্র বিক্রি হয়ে যাবে, কোনো জিনিসই পড়ে থাকবে না। এটা বহু বছর ধরেই হয়ে আসছে। আচ্ছা কাকিমা, এই মেলায় আসলে যারা মেলায় আসে তাদের সমস্ত কিছু বিক্রি হয়ে যায়, এরকম নাকি প্রচলিত আছে যে বুড়ো শিবের দয়ায় মানে সমস্ত কিছু বিক্রি হয়ে যায়, কিছু নিয়ে তাদের ফিরে যেতে হয় না, এরকম কি সব বিক্রি হয়ে যায়? সবই বিক্রি হয়ে যায়, যারা মেলায় আসে তাদের সমস্ত কিছু বিক্রি হয়ে যায় এবং এটা সত্যি কথা। আচ্ছা, এখানেও সবাই এখনই জলে গিয়ে নামছে বা বাওরে নামছে, যেখান থেকে মহাদেবকে তোলা হবে সেই জায়গা থেকে। প্রচুর সন্ন্যাসী, মানে মোটামুটি 500 বা 500 বেশি সন্ন্যাসী হবে এখানে, এত সন্ন্যাসী। নেমেছিলে? আবার নামবে না? আপনার ভিডিও দেখে দাদা। হ্যাঁ, আমি আপনার ভিডিও দেখে দাদা। দেখো, খুব ভালো লাগলো। আবার নামবে না? হ্যাঁ, আবার এখন আমার হবে, এখন গিয়ে আমাদের এখন দণ্ডি খাটানো হবে, তারপরে আমরা আবার লাভবো। আচ্ছা, এখন সবাই নেমে কি করছে? এখন স্নান করানো হচ্ছে। শুধু স্নান হচ্ছে এখন? হ্যাঁ, এখন শুদ্ধ করানো হচ্ছে। ও, স্নান মানে শুদ্ধকরণ হচ্ছে। এখন স্নান করে শুদ্ধকরণ হবে, তারপরে গিয়ে আবার দণ্ডি কাটা হবে, কেটে তারপরে আবার খুঁজতে নামবে। হ্যাঁ, তারপরে খুঁজতে নামবে। আচ্ছা, মানে বাওরটা পবিত্র বাওর, তাই তো? ঠিক আছে, যাও। তো এখন স্নান হচ্ছে, শুদ্ধকরণ হচ্ছে, এরপর গিয়ে আবার ওইখানে গিয়ে দণ্ডি কাটা হবে। নীল পুজো বা নীল ষষ্ঠী সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। গ্রাম বাংলায় বিশেষ করে এই ব্রত খুব ধুমধাম করে পালিত হয়। তার মধ্যে বাংলাদেশের বর্ডার লাগা এই মোস্তাফাপুরে এটি পালিত হয় একটা অন্য মাত্রায়। বাংলাদেশের বর্ডার থেকেও ওই পারের লোকজন তাকিয়ে এই অনুষ্ঠান দেখেন। খুবই জাগ্রত এই অনুষ্ঠান। এইখানকার মহাদেবের কাছে বা বাবা বুড়ো শিবের কাছে অনেকে অনেক মানত করেন। নিজের মনস্কামনা পূর্ণ হবার পর আবার সেগুলি এসে দান করেন। যেমন এই মহিলা এখানে 50টি গামছা দান করেছেন। এরকম বহু দূর দূরান্ত থেকে, দিল্লি এবং আরও অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে সোনার বেলপাতা, সোনার চোখ এবং আরও অনেক কিছু দান করছেন এখানে।
একটা নিয়মে তাকে চমক দুটো ফুটফুটে সুনামা হয়েছে। তাই সেই স্বার্থে আমাদের দুটো মন্দিরটাকে নিজে হাতে রং করে দিলেন। কারোর বাচ্চা না হলে বা কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলে এই শিব মন্দিরে এসে যদি মানসা করে যান তাহলে 1 বছরের মধ্যেই তারা ফল পান। এখানে তেমনই দিল্লি এবং পাঞ্জাব থেকে আসা 2টি ব্যক্তি পেয়েছেন, তাদের সন্তান হচ্ছিল না, তারা সন্তান লাভ করেছেন এবং এখানে এসে মনস্কামনা পূর্ণ করছেন। হাঁটুর পরে জানুনিয়ে নরসিংহ অবতার সাজলে। তারপর হলেন প্রভু নরসিংহ অবতার, জানু পারে নিরাক্ষণ করেন উদ্ধার। ভক্তবাঞ্ছা পুরাইলে দেবেরে করিল রতি, প্রভুর মহিমা গুণ জগতে পুণ্যতি। তোমার চরণে আমি মাঝি পরিহার, জন্মে জন্মে হই যেন শিবের দিব্য বল।
সাজালে বামন রূপ অবতার, বামন অবতারে হরি পঞ্চরূপ ধরি হরিকে ছড়িল প্রভু রাখিলেন পাতার উপরে। ত্রিপদ ভূমি দান করি দিলাম তোমার, স্বর্গমাত্র দুইপদ করিল আশ্রয়। আর পদ দিয়েছিল বলিরাজ শিরে, চক্র করি চক্রপাণি রাখিল পাতার উপরে। তোমার চরণে আমি মাগি পরিহার, জন্মে জন্মে হই যেন শিবের কিঙ্কর বলো দেবকে। পরশুরাম অবতার, পরশুরাম অবতার আগে গুরু পরশুরাম অবতার। সাগরে পরশুরাম অবতারে তোমার অক্ষয় শরীর পৃথিবী রাখিয়া দিল হয়ে মহাবীর। তিন সপ্তবারে নিপত্রিয় করিল বহু বলে, ক্ষত্রিয় সহতায় নাই ছিল ভূমণ্ডলে। তোমার চরণে আমি মাগি পরিহার, জন্মে জন্মে হই যেন শিবের কিঙ্কর বলো দেবকে।
পাশ থেকে সকলেই চলে যাবেন। আমাদের সন্ন্যাসীরা মন্দির পরীক্ষণে করে শিব তুলতে যাবে। আগে থেকে বসে রয়েছে এখানে সেই দৃশ্য দেখার জন্য। কত দূর দূর থেকে লোক আসে এখানে? দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, শিলিগুড়ি। তুমি কোন জায়গা থেকে এসছো? দক্ষিণ 24 পরগনা, কোথায়? সাতগাছিয়া। আচ্ছা, ওর বেসিক্যালি ও অনেক দূর থেকে এসছে, সাতগাছিয়া থেকে। এছাড়াও বাইরে থেকে প্রচুর লোক আসছে। ওদিকে চলছে দণ্ডি কাটা, আর এপাশে আগে থেকেই সবাই লাইন দিয়েছে। কে আগে দেখতে পারে, যে আগে দেখবে তার একটা সৌভাগ্য, এরকম মনে করা হয়। যে আগে দেখতে পারবে সে সৌভাগ্যশালী, তাই তো? আচ্ছা, ওর জন্য চড়ক কাঠটা যে আগে দেখবে সে সৌভাগ্যশালী। ওর জন্য এখান থেকে সবাই লাইন দিয়ে বসে রয়েছে। এই অনুষ্ঠানে নারী পুরুষ নির্বিশেষে এবং ছোট বড় বাচ্চা নির্বিশেষে সবাই সন্ন্যাসী হয়, এবং সন্ন্যাসী হওয়ার মজাটাই এদের কাছে আলাদা। এরা 1 বছর অপেক্ষা করে থাকে কবে নীল পুজো আসবে, আবার তারা এইরকম মাতোয়ারা হয়ে উঠবেন অনুষ্ঠান নিয়ে। তবে এইখানে শিব ঠাকুরের উপর তাদের ভরসা এবং ভক্তি দুই অগাধ। এই গ্রামে একটা বাড়িতেও চুরি পর্যন্ত হয় না। লোকে দরজা খুলে ঘুমালেও তারা নিশ্চিন্তে ঘুমান এই বুড়ো শিবের বা বাবা ভোলানাথের আশীর্বাদে বা অভয়ে। তাই বিশেষ করে এই মন্দিরে সন্ন্যাসী হওয়ার জন্য আশেপাশের 10-12টা গ্রাম থেকে তো লোক আসেই, এবং বাইরে থেকেও প্রচুর লোক এসে 1 মাস ধরে এই মন্দিরে থাকেন। কৃষ্ণ অবতারে ঘুরছে, বাদবাকি অবতারগুলো এখন করছিল, কৃষ্ণ অবতারে ঘুরছে। এরপর আরও মারাত্মকভাবে হবে, মানে আরও ভালোভাবে হবে। এবং 24 কেজি 400 রসগোল্লা দান করলেন। মুস্তাফাপুর সর্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে সকল দর্শকদের জানাই, কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সন্ন্যাসী বাবাদের কেউ শুবেন না, আমাদের ঢালাই রাস্তার মুখটা পরিষ্কার করে দেবেন। দর্শনার্থীর কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের ঢালাই রাস্তার মুখটা পরিষ্কার করে দেবেন। আমাদের সন্ন্যাসীর বাবাদের কোনো অসুবিধা যেন না হয় সেই দিকে আপনারা খেয়াল করবেন। সমস্ত দর্শনার্থীদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, যখন আমার সন্ন্যাসীগণরা জলের ঘাটের মুখে যাবে আপনারা সম্পর্ক অনুরোধ করে আমাদের সাহায্য করবেন। দণ্ডি কেটে তারা উপস্থিত হন তাদের অনুষ্ঠানের আরেকটি মূল পর্বে। এখানে মরা সেজে একজন শুয়ে থাকেন, এবং সন্ন্যাসী এসে বা চরক সন্ন্যাসী এসে শিব ঠাকুরের দয়ায় সেই মরাকে জ্যান্ত করে। আর তারপরে শুরু হয় সামনের বাওরের মধ্যে রাখা শিব ঠাকুরের মূর্তি এবং চরক কাঠ খোঁজা, এবং এর সাথে সাথে শিব ঠাকুর গা থেকে যে বাচ্চা ঝেড়ে ফেলে সেগুলোও পায়নেরা। আশেপাশের 10-12টি গ্রাম জুড়ে প্রচুর মানুষ এখানে আসেন। আর এখন চরকের মূল সন্ন্যাসী এসেছেন মরাকে জ্যান্ত করার জন্য। মরাকে জ্যান্ত করার পরেই তারা জলের মধ্যে নামবেন মহাদেবকে এবং চরক কাঠকে খোঁজার জন্য। যে চরক কাঠ আগে দেখবে সে এই 1 বছর খুব সৌভাগ্যশালী বলে এনারা মনে করেন। তো মরাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে বা মরা জ্যান্ত হয়ে গেছে এখন, আর এবার বেরোবে, তাই তো? এবার জলের মধ্যে চলে আসবে, প্রথমে কাঠ খুঁজবে, তারপরে শিব ঠাকুর। এই বস বাবা সবাই মিলে নেমে পড়েছে, সমস্ত সন্ন্যাসীরা মিলে নেমে পড়েছে এবার।
চড়ক কাঠ আর শিবকে খোঁজার জন্য। কচুরিপানা ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাও নেমে গেছে। পুরুষ মহিলা ছেলে মেয়ে নির্বিশেষে জলে নেমে পড়েন বা বাউরে নেমে পড়েন মহাদেবকে খোঁজার জন্য। তবে বাচ্চা ছেলেদের বেশি দূর যেতে দেওয়া হয় না এবং এই কচুরিপানা সরিয়ে সরিয়ে তারা বহু দূর যাবেন মহাদেবকে খোঁজার জন্য। এইবার একটু বেশি বৃষ্টি হয়েছে, তাই এই বাউরে বেশ জল রয়েছে, তাই নৌকা নিয়ে যাচ্ছেন তারা। একটু পরেই গিয়ে পুরো ডুব জলে সন্ন্যাসীরা খুব কষ্ট করেই মহাদেবকে খুঁজছেন। তবে তাদের যে বেত আছে, বেতগুলি তারা নৌকায় করে নিয়ে আসবেন। তবে একজন সন্ন্যাসী যিনি প্রথম চড়ক কাঠ দেখবেন বা পাবেন এবং মহাদেবকে দেখবেন বা পাবেন, সে তো খুব সৌভাগ্যশালী হবে। তবে সবাই মিলেই চড়ক কাঠ এবং মহাদেবকে ওপরে আনা হবে। তবে এই রকমভাবে প্রায় 1 ঘন্টা খোঁজা চলল, তারপর তারা যাচ্ছে নৌকা নিয়ে। অনেকক্ষণ পর, প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজি পর মহাদেবের যে মূর্তি সেটাকে পাওয়া গেছে। এদিকে উলুধ্বনিও শুরু হয়ে গেছে। আর এরকম মাথায় জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মহাদেবকে কোলে নেওয়ার জন্য। সবাই নৌকায় করে নিয়ে আসছে।
আমি তো পুরো পড়ে যাবো এবার। ওই মাঝখানে চলে গিয়ে পটে দেখা যায় ওদের। সব মাথা দেখা যাচ্ছে ফোনে রয়েছে মানে কাটি দেয়। বিশাল ভিড়, এখন সবে তুলে নিয়ে আসলো মহাদেবকে স্পর্শ করার জন্য একবারে মাতোয়ারা হয়ে উঠেছে সবাই। বাতাসা বিলি করছে সবাই। মহাদেবকে জল থেকে তোলার পর বাতাসা বৃষ্টি শুরু হয়ে যায়। যারা মানসিক করেন তারা বৃষ্টির মতো বাতাসা ছোড়েন, আর মহাদেবকে ছোঁয়ার জন্য প্রত্যেকে ব্যাকুল হয়ে থাকে। আমারও ইচ্ছে ছিল মহাদেবকে স্পর্শ করে দেখার। মহাদেব আমার সেই ইচ্ছে সাড়া দিয়েছেন। মহাদেবকে স্পর্শ করে দেখেছি, এটা আমার পরম সৌভাগ্য। একেবারে জনসমুদ্র, এখানে এত লোক রয়েছে। মোটামুটি এটা শেষ হলো। এখন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে মহাদেবকে, এবং তারপর প্রথমে সন্ন্যাসীরা জল দেবে, আর বাকি তারপরে সবাই জল দেবে। যারা উপোস করেছিল তারা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রচুর ভিড় এখানে, প্রচুর মাতোয়ারা, একটা বিশাল ব্যাপার এখানকার। আগের বছরও দেখেছেন, এবারও দেখছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।